একবেলা বর নেই, তার জন্য আমাদের ম্যান্ডোরানি সারাক্ষণ হেদিয়ে মারছে। স্যান্ডি নেই, স্যান্ডি নেই, স্যান্ডি নেই, স্যান্ডি নেই, সময় কাটছে না, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। অথচ বলছে ও এখন সব সময় ব্যস্ত কি নিয়ে? ব্লগিং নিয়ে, ব্যবসা নিয়ে, মেয়ে নিয়ে, সংসারের কাজ নিয়ে। তাহলে স্যান্ডি নেই বলে ওর কি কমতি হয়েছে? হ্যাঁ, ব্যবসার রিলসটা নিশ্চয়ই তখন করে না, মেয়ে তো রয়েছে, ব্লগিংও রয়েছে, বাড়ির কাজও রয়েছে, তাহলে কি হয়েছে? সংসারের ওই যে স্যান্ডির যে খেতে দেয়া দেয়া সেটা নেই, তাও টিফিনটা কিন্তু দিয়েছে। তাহলে স্যান্ডি নেই বলে ওর সময় কাটছে না কেন? ও তো বলছে সব কিছুতে ও এখন ব্যস্ত, মেয়েকে নিয়ে, ব্লগিং, ব্যবসা, সংসার নিয়ে ব্যস্ত, তাহলে ওর সময় কাটছে না কেন? ভাই, মানে পৃথিবীতে কি ওরই একার বর আছে যেই বরকে নিয়ে সেই বর্বরতা শুরু করে দিয়েছে? বর নেই, বর নেই, ভাল লাগছে না, ভাল লাগছে না, তাও ওর বর কিন্তু কোনো ফুর্তির জন্য কোথাও যায়নি। এমন অনেক দিন হয়েছে যে ডাক্তার দেখাতে ওর বর কলকাতায় গেছে, সকালবেলা বেরিয়েছে, সন্ধেবেলা এসেছে। এমনও হয়েছে, ও নিজে বলেছে ভিডিওর মধ্যে, যে ওর বর মাল গস্ত করার জন্য বহু দূর গেছে। জানি আমরা, সেটা আমাদের হাওড়া তেই এসছিল, বড়বাজার। তো সেইখানে সারাদিন ছিল না। কই তখন তো বর নেই, বর নেই, বর নেই করছিল না? তাহলে এখন বর ওর বাড়ির কাজে যায়নি বা নিজের কোনো কারণে যায়নি, বর কিসের জন্য গেছে? বার্নিং ঘাটে গেছে। কি কারণে গেছে? তার বন্ধুর মা আর নেই এই ধরাধামে, তার জন্য তার ওই সৎকার করতে গেছে। বন্ধুরা তো পাশে থাকে। তো ছেলেটির বিয়ে হয়নি, ছেলেটির বাবা বাইরে থাকেন, আছে শুধু দুটো দিদি আর রয়েছে দুটো বন্ধু, আর কেউ তেমন নেই। তো তারা তো গিয়ে এমনিও পাশে দাঁড়াবে, আর তাছাড়া এরকম কাজে তো পাশে দাঁড়াতে হয়। তাহলে বারবার আমার বর নেই, বর নেই, কিছু ভালো লাগছে না, সময় কাটছে না, দুপুর কাটছে না, কেন? কিসের জন্য? মানে সামান্য এথিক্স কি তোমার নেই যে একটা মানুষ তার বন্ধুর বিপদের পাশে দুর্দিনে, এটা তো দুর্দিন, মা বাবার এখন থাকে না, দুর্দিন, সেখানে তার সঙ্গ দিতে গেছে বার্নিং ঘাটে, তাতে তোমার এত উস্কুসানি, বর নেই, বর নেই, বর নেই করে? আর কি বলছো আজকে তো চা খেতে যাওয়া হবে না, মানে নেশার মতো নাকি? অ্যাডিকশান? বাড়িতে চা তৈরি করতে পারো, র চাও তৈরি করতে পারো, দুধ চা তৈরি করতে পারো, ইনস্ট্যান্ট চায়ের একটা ব্যবস্থা করেছো, সেটাও গরম জলে ঢেলে গুলে চা করতে পারো, মানে ইজি একদম। সমস্ত কিছুর পরেও চা খাওয়ার জন্য বাইরে যেতে পারবে না, এটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। মানে কতটা কি বলবো আর, অসভ্য টাইপের মেন্টালিটি, অবশ্যই অসভ্য টাইপের মেন্টালিটি। কারণ তোমার বর কোথাও ফুর্তি ফার্তা করতে যায়নি, সে তার বন্ধুর সব থেকে বড় বিপদে তার পাশে দাঁড়াতে গেছে, এবং এটা একটা নেক কাম, সব থেকে ভালো কাজ এই সময় দুর্দিনে যাওয়া। সেইখানে সে গেছে, তাও সকালবেলার টিফিন চা খাওয়ার পরে গেছে, তারপর সে আস্তে আস্তে সন্ধে বাজবে, তার জন্য তোমার কুটপুটুনি? আসলে না, ওই যে চা খেতে যাওয়া যাবে না, ওই যে হাওয়া লাগিয়ে আসা যাবে না, ওই যে বাইকে করে হুড়ুং মুড়ুং করে যাওয়া হবে না, ওটাই তোমার কাছে বেশি মেন প্রবলেম। আর বলছো কোনো কাজ নেই। কি রান্না হয়েছে? যা যা তরকারিপত্র আছে সেই তার মধ্যে আবার তোমার মা একটা দিয়েছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে, আর একটা তরকারি কি আছে তোমার ননদ দিয়েছে নানা রকম সবজি দিয়ে তরকারি, আর তোমার ইলিশ মাছের তেল ফেল এগুলো রয়েছে। ঠিক আছে, আমি জানি ওই যে বাসি বুসো জিনিসপত্র বেশি তুমি একে তাকেই দিয়ে দাও, মাকে দিয়ে দাও, এখন যে মাসি হয়েছে তাকে দিয়ে দাও, বরকে দিয়ে দাও, তুমি নিজে খুব কম খাও। তুমি কখনো কালকে তো মাছ দিয়ে ভাত খেলে, শুধু মাছটাই তুমি খাবে বললে, আর আজকের আবার মাছের তেল ফেল এটা সেটা দিয়ে খাবে। তো আমি জানি এই বাসি বুসি তুমি একে তাকেই খাইয়ে দাও। তো তোমার কি মনে হলো যে অনেক বাসি বুসু হয়ে যাচ্ছে, এগুলো আর রাখবো না? হ্যাঁ, পরপর 2 দিন 3 দিনের বাসি খেতেও টেস্ট লাগে না, আর খাওয়াও ভালো নয়। ঠিক আছে, তাহলে তুমি পরিষ্কার জানিয়ে দেবে যে এত তরকারি আমাকে দেবে না, মাকেও বলে দেবে,
আর তোমার শ্বশুরবাড়িতেও বলে দেবে যে এত তরকারি দেবে না, একটা কিছু দিলে ভালোবেসে সেটা আলাদা কথা, এত তরকারিপত্র দেবে না, কারণ বাসি হয়ে যায়, সেগুলো খাওয়াও ভালো না, আর আমি এত একসাথে খেতেও পারি না, ব্যাস। কারণ তোমার বর নাকি এক তরকারি ভালোবাসে, তুমিও নাকি এক তরকারি ভালোবাসো, তাহলে তো এত চার পদের রান্না নিয়ে কোনো লাভ নেই, তাই না? তো সেটা বলে দিলেই হয়। তো যাই হোক, অনেক কিছু আজকের ভিডিওতে বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন যে ভিডিওটা করব অবশ্যই নিকু ম্যান্ডিকে নিয়ে, অবশ্যই কন্টেন্ট ভরে ভরে দিয়েছে, তার জন্য সেটা তো করতেই হবে। তো আমাদের দীপি দেখি হুলহুলাকে নিয়ে বোতলের যে বক্তব্য সেইগুলো ওখানে ম্যান্ডিকে জানিয়েছে। তো ম্যান্ডি সেখানে লিখেছে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। ওটার সঙ্গে ওটার কি সম্পর্ক আমি জানি না। তার মানে ও বলতে চাইছে বোতলের ডানা গজিয়েছে। না কেন, এটা কি প্রথম? হুলহুলাকে নিয়ে এর আগেও অনেক ভিডিও করেছে বোতল, যখন ম্যান্ডির সঙ্গে তার আদায় কচকলায় ছিল। তারপরে যখন আবার সোয়াগ হয়ে গেছে, তখন ছদ্দি হয়ে গেছে, তখন আবার ম্যান্ডিকে একেবারে বলল যে 3 বছরের বক্তব্য, 3 বছরের পুরনো বক্তব্য কেন ধরে টানা, তারা তো সংসার ধর্ম করছে। হ্যাঁ, আবার এখন পাল্টি মেরে সেই হুলহুলার পুরনো গল্প নিয়ে এসে ভিডিও করছে। মানে ওর জন্য সব জায়েজ, অন্য কারোর জন্য কোনোটাই জায়েজ নয়, ঠিক আছে? ও লোককে শাসন করছিল যখন দালালিটা করছিল, এখন আবার ওই সেইগুলো করছে, ওই পুরনো জিনিসগুলো। নাহলে ও কি করে কন্টেন্ট করবে, কি করে স্যান্ডিকে উত্ত্যক্ত করবে? ওর তো মেন ফান্ডাটাই স্যান্ডিকে উত্ত্যক্ত করা, তাই না? তো যাই হোক, সারা দুপুরবেলায় কী করলো আর সকালবেলা কী করলো? সকালবেলা ম্যান্ডি কী করলো, ড্রেসিং টেবিল গোছাতে শুরু করলো, এবং ওই যে ড্রেসিং টেবিলের পাশে যে শোকেসটা রয়েছে সেইটা, ওই পর্দাটা মানে কুচকুচে হয়ে গেছে, সাদার উপরে যে পর্দাটা কুচকুচে, তো ওটা পাল্টানোর ব্যাপার, এগুলোতে সময় পায় না। তো আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই সেই অর্থে, তার জন্য সেগুলো পরিষ্কার করছে। দেখো, প্রথম কথা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে যে জিনিসটা বেশি প্রবলেম হয় সেটা যেহেতু ময়েশ্চার থাকে বাইরে, আর আমাদের যে ধুলো বালি সেগুলো, আর আমাদের রান্নার তেল, সারাদিনের যে ব্যাপার, দুটো মিলিয়ে একটা কীরকম একটা সেই কি বলবো, নরম নরম টাইপের ধুলো হয়, ড্রাই ধুলো নয়, ঠিক আছে? একটু ওয়েট ওয়েট টাইপের ধুলো। আর সেইগুলো না প্রচণ্ড বিচ্ছিরিভাবে, এই যে আমরা পর্দা, তারপরে যেগুলোতে সব ঢাকা ঢুকনা দেওয়া যে কাপড়গুলো, সেগুলোতে একেবারে লেগে পুটে থাকে আর বিচ্ছিরি দেখতে লাগে। তো এই সময় একটু খাটুনি বাড়ে, এই বর্ষাকালে একটু খাটুনি বাড়ে, একটু পরিষ্কার করতে হয়। যেখানেই ধরবে সেখানেই দেখবে প্রচুর ঝুল ঝাল নোংরা বেরোচ্ছে। কখনো দেখবে শোকেসের পিছনে, কখনো ড্রেসিং টেবিলের পিছনে, কখনো তোমার আলনার পিছনে, কখনো খাটের এগুলো সব ঝুলে ঝুল ভর্তি। দেখলে মনে হবে কতদিন পরিষ্কার করনি, তা নয়, পরিষ্কার করলে আবার এটা হচ্ছে। এবার ডেলি ডেলি তো আর সবাই আসবাবপত্র মুছতে পারে না, মানে আমি তো পারি না, রোজ মুছতে পারা সম্ভব নয়, তার জন্য হয় মানে এমনি উপর দিয়ে ঝেড়ে নেওয়া যায়, কিন্তু ভিতর ফিতর পুরোটা মোছা প্রতিদিন সম্ভব হয় না। হ্যাঁ, অনেকের বাড়িতে ডাস্টিং করার জন্য একটা লোক রাখা হয়, সে এসে প্রতিদিন সমস্ত আসবাবপত্র মোছে, সেটা ব্যাপারটা আলাদা। তো যাই হোক, এইবার সেইখানে দেখলে ও পরিষ্কার করতে করতে যেটা বললো যে ওর যে ড্রেসিং টেবিলটা সেটা কিন্তু সেগুন কাঠের, এবং 4 বছর আগে ও বানিয়েছিল। তো এখন আর সেটা ভালো লাগছে না, তার জন্য ভেবেছে সেটা বিক্রি করে দেবে। যাকে বলেছিল তারা এখন নেবে না বলেছে, ঠিক আছে? তো সেই জন্য ভাবছে কোথায় দেবে, তারপর তারাই নাকি বলেছে ওয়েলেক্সে দিতে। হ্যাঁ, আমি শুনেছি ওয়েলেক্সে পুরনো জিনিসপত্র দিলে ভালো দামে বেচা যায়, যদিও আমি কোনোদিন করিনি, আমার কাছে ওইটা ছিল, আমি কিনবো বলে করেছিলাম অ্যাপসটা ডাউনলোড, কিন্তু আমি কোনোদিন বিক্রি করিনি। তো যেটা বলছিলাম, তো বলল যে পুরনো যে ওর শোকেস আর আলমারি সেইগুলো নাকি ও ওয়েলেক্সে দিয়েই বিক্রি করেছিল। তো এই সেগুন কাঠের এটা কেন ও বিক্রি করবে? কারণ ওর ঘরে কোনো কাঠের আসবাবপত্র নেই, ঠিক আছে? সবই মনে হয় প্লাই দিয়ে করা। তো সেই জন্য এই কাঠের আসবাবপত্রটা মিসম্যাচ হয়েছে, ওর ভালো লাগছে না, ওর জন্য বিক্রি করবে। তো অনেকে নানা রকম মন্তব্য করেছে, এবং তার মধ্যে বেশিরভাগ লোক একটা কথা বলেছে যে কাঠের জিনিস তার আভিজাত্যই আলাদা, সেইটা বিক্রি করাটা বোকামি। আমিও তাই মনে করি, কারণ তুমি যতই সুন্দর সুন্দর জিনিস কেনো, আলটিমেটলি কাঠের জিনিসের কাছে কিচ্ছু না। কাঠের যে কোনো জিনিস টেকসইও বেশি হয়, আর হয়তো পুরনো হলে আবার তুমি পলিশ করলে ঠিক হয়ে যায়, কিন্তু
না হলে কাঠের জিনিসের মূল্য অন্য কিছুতে পাওয়া যায় না। তো কাঠের জিনিস বেচে দেওয়া মানে মূর্খামি, আবার সেটা সেগুন কাঠও বলছে, তাহলে তো মূর্খামি। এবার অনেকেই ওকে বলেছে যে ড্রেসিং টেবিলটা উপরে তুলে দাও, এমনকি স্যান্ডিও বলেছে উপরে তুলে দাও, বিক্রি করে দিও না। তো বলছে একটা আমরা মেয়ে মা একটা ড্রেসিং টেবিলেই সাজতে পারি, তো উপরে কেন তুলে দেবো, ঠিক আছে, উপরে তুলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমি মনে করি স্যান্ডি ঠিক বুদ্ধি দিয়েছে, যে কোনো জিনিস টুক করে বিক্রি করে দেবো এই মেন্টালিটি না থাকাই ভালো। আমার মনে হয় যে জিনিসটা এখন আপাতত রং ফং করে সুন্দর করে সাজিয়ে উপরে তুলে দেওয়াটাই ভালো, ঠিক আছে। এবারে থাক না উপরে একটা ড্রেসিং টেবিল, আর নতুন যদি কেনবার ইচ্ছা হয়, রেড কালার কেনার ইচ্ছা, কেন ওর ঘরের আসবাবপত্র মেনলি রেডের উপর, তো রেডের যদি কিছু কেনবার ইচ্ছা হয় সেটা পাশে কিনে রাখুক, কিন্তু সেগুলো বেশি দিন টিকাও নয়, সেগুলো ওই যতদিন ইউজ করবে মানে ইউজ অ্যান্ড থ্রো, ঠিক আছে। তো এখন ওটা ইউজ করুক, কাঠের ওটাকে পলিশ টলিশ করে উপরে তুলে রাখুক, আবার যখন প্রয়োজন পড়বে, যখন ওটাতে মন ভরে যাবে তখন নিয়ে আসবে। তো অনেকে বলেছে এত টাকা হয়ে গেছে তার জন্য জিনিসপত্র বেচা ইচ্ছা হচ্ছে, বা এখন নতুন নতুন জিনিস কিনতে ভালো লাগছে। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে পারি, ওরা যেভাবে টাকা ইনকাম করে ব্লগিং করে, তাতে তো হিউজ পরিমাণে ইনকাম করে, যেটার কিন্তু অরিজিনাল ক্যাপেবিলিটি ওদের নেই। মানে পয়সা পড়াশোনা করে বা করে যেরমভাবে ইনকাম করে সেই ক্যাপেবিলিটি দিয়ে কিন্তু ওরা পয়সা ইনকাম করে না। তাই পয়সার যে মূল্য বা ভ্যালু, সেই ব্যাপারটা ওদের কাছে কম, এটা স্বাভাবিক ব্যাপার। আজকের যদি তুমি মানে পরিশ্রম করে খেটে অনেক কষ্ট করে তুমি যদি একটা টাকা ইনকাম করো, সেইটার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চির হিসেব তোমার কাছে অনেক ভ্যালুয়েবল হবে। কিন্তু যারা এরকমভাবে ইনকাম করে ফটকাই বলা যায়, তো তাদের এখন হিউজ পরিমাণে ইনকাম হলে তাদের এরকম মনে হয় বারবার যে এটা চেঞ্জ করি, ওটা চেঞ্জ করি, সেটা চেঞ্জ করি। এটা তাছাড়াও আরও একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে সবাই তো সমান নয়। কিছু লোকজন আছে যে পয়সা কুটায়, তাদের শুধু মনে হয় যে কিছু না কিছু কিছু না কিছু নতুন করি, মানে কিছু কিনতে না পারলে তাদের স্বাদ মেটে না। ধরো প্রথমে হচ্ছে তোমার উপরে ঘর করলো, তারপরে তোমার হচ্ছে ঘুরতে মানে গেল না বলে সেই টাকা জমিয়ে কিছু একটা জিনিস কিনবে, তারপরেই মনে হচ্ছে এটা বেচে দিয়ে ওটা নিয়ে আসবে, মানে সারাক্ষণই মনে হয় এটা কিনি ওটা বেচি, ওটা কিনি এটা বেচি, এরকম মনে হয়, ঠিক আছে। কেন ম্যাচিং চাই, ঠিক আছে। তা সে ম্যাচিং একটা জিনিস কিনতেই পারে, কিন্তু এটা ঠিকমতো বন্ধ ব্যবস্থা করে সুন্দর করে সাজিয়ে রাখলে এটা যথেষ্ট সুন্দর, ঠিক আছে, ওখানে ম্যাচিং মিসম্যাচ লাগছে না। তারপরেও যদি মনে হয় তাহলে সেটাকে উপরে রেখে দিই, বেচে দেওয়ার প্রবণতা থাকার দরকার না। এবার হচ্ছে ওদের ঘরের আসবাবপত্র যদি বেশি হয়ে যায় ঘরের থেকে, তাহলে আবার গ্যাঞ্জাম হয়ে যাবে, সেই জন্য অনেকে বেচে দেয়, ঠিক আছে। তো আমার ঘরেও কিছু পুরনো টিনের শোকেস ছিল, ওই যে যেগুলো আর কি ওই লোহার শোকেস টাইপের হয়, তিনখানা, তিন হ্যাঁ তিনখানা পুরনো শোকেস। আমি যখন এই বাড়িতে আবার বাড়িটা আর কি তৈরি করে আসি ভাড়া বাড়ি থেকে, তখন আমি ওই তিনটে বেচে দিই, কারণ টিনের শোকেসগুলো আর না চলে না, তো সেই জন্য বিক্রি করে দিই। আর তারপরে সবথেকে বড় কথা, আমার মায়ের যে আলনা ছিল কাঠের, তারপরে আমার মায়ের একটা শোকেস ছিল, সেগুলোকে আমি ঠিকঠাক করে আবার আমার ঘরেতে রাখি। আর এই যে খাটটা, যে খাটটায় বসে তোমরা দেখো যে আমি ভিডিও করি, লাইভ করি, এটাও কিন্তু আমার মায়ের খাট, মানে আমার ঠাকুরদানা সরি আমার দাদু দিয়েছিলেন আমার মাকে তার বিয়েতে। তো সেই খাটটা কিন্তু আমি নিয়ে এসে একটু সারিয়ে সারিয়ে তারপর রেখেছি। এটার যেটা প্রবলেম সেটা হচ্ছে এই খাটটার না কবজাগুলো অনেক নড়বড়ে হয়ে গেছে, বহুদিনের পুরনো, তো কবজাগুলো নড়বড়ে হয়ে গেছে, তো সেইগুলো না কোনো মিস্ত্রি পাওয়া যায় না, সেই জন্য খাটটা সে একটু নজঘচে টাইপের, মানে কবজাগুলো খুব ফিটিংস নয়, তার জন্য মানে কি শোয়ার জন্য কোনো অসুবিধা হয় না, কিন্তু মানে যে এখনকার খাটগুলো যেরকম একটু স্টেডি সেই জিনিসটা নেই, কিন্তু এই খাটটা খুব মজবুত, কিন্তু এই কবজাগুলো আর কি নড়বড়ে, আর সেই লাগানোর মিস্ত্রি এখন পাওয়া যায় না, মানে ওই যে ভিতরে লোহার রড ফড দেওয়া আছে তো সেইগুলো। যাই হোক, আমি এই পুরনো স্মৃতিটা ফেলতে চাই না, কারণ এটা সেই সেগুন কাঠ, ঠিক আছে। আর এই কাঠের মূল্য মানে যে না দিতে পারে কি বলবো। আর এটা কিন্তু সেই বার্মিজ সেগুন মনে হয়, বার্মিজ সেগুনই তো বলে সেরকম। এখনকার যে নতুন ধরনের সেগুন সেই কাঠ নয়, সেই কাঠের থেকে এই কাঠ হেলেন হেভেন ডিফারেন্স। এই খাটের মূল্য প্রচুর, ঠিক আছে। তো এই জন্য আমি এই পুরনো স্মৃতিগুলো আমার ভালো লাগে। আর মায়ের খাট, এই খাটটা আমার ছোটোবেলা থেকে পছন্দ ছিল, এরকম খাট, ঠিক আছে, মানে তো সেই জন্য এটাকে রেখেছিলাম। তো সব পুরনো জিনিস বিক্রি করে দিলে হয় না। হ্যাঁ, যেগুলো ধরো টিনের জিনিস, সেগুলো হচ্ছে তোমার মার্বেল বা টাইলসে ঘষাঘষি করলে হচ্ছে তোমার স্ক্র্যাচ পড়ে যেতে পারে, এটা পড়ে সেটা পড়ে, সেগুলো আলাদা কথা, বাদ বাকি সব জিনিস বিক্রি করাটা ঠিক নয়। তো যাই হোক, আচ্ছা করে ভিউয়ার্সরা ওকে দিয়েছে, ঠিক আছে, এই ব্যাপারটাতে। আর একটা জিনিস ও স্পেসিফিক
স্পেসিফিক্যালি বলেছে যে একটা সময় তারপরে ও রিলস করেছে প্রচুর, কেন না সময় পেয়েছে তাই শাড়ি শাড়ি পরে রিলস করেছে, এবং সেটা আমি দেখেছি ইনস্টাগ্রামে রিলসগুলো ছেড়েছে, তার মধ্যে ওই যারা পিছনে কথা বলে বলে একটা রিলস করেছে, মানে চুলকুনি মার্কা কথাবার্তা দিয়ে একটা রিলস করেছে। হ্যাঁ, মানে ও অ্যাকচুয়ালি সবসময় কন্ট্রোভার্সি থ্রো করে এবং ইনস্টাগ্রামে গিয়েও ও কন্ট্রোভার্সি থ্রো করে, এটাই ওর স্বভাব। তো তারপরে দেখলে যে টি পার্টিটা কার সাথে হচ্ছে, মাসির সাথে। তার আগে দেখলে মাসি সেই কালো কড়াইটা, যেটা চারিদিকে কালো হয়ে গিয়েছিল, সেই কালো দাগও তুলতে পারতো না, সেই কড়াইটা নিয়ে সবাই অনেক কথা বলেছিল, তো সেই কড়াইটা মাসি ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছে, ঠিক আছে। এবার ও বলছে আমি উপর থেকে আওয়াজ পাচ্ছি, এসে দেখি এই কাণ্ড। তো কড়াইটাকে মানুষের মতো করার চেষ্টা করেছে, বহু দাগ তুলে ফেলেছে, আর কিছু সামান্য রয়েছে, তো সেটা নিয়ে বলছে আর কেউ বলতে পারবে না এটা ওই কড়াই, হ্যানা ত্যানা। তো নিজের গতরে ম্যান্ডির এসব হবে না, এটা বাস্তব, কারণ ম্যান্ডি হচ্ছে প্রচণ্ড নোংরাটে একটা মেয়ে, মানে ওইসব কাজ করতে চায় না, ঠিক আছে। তো সেটা দেখলাম করলো। তারপরে ইনস্ট্যান্ট মাসি আর ও চা খেলো, এটাও দেখলাম। আচ্ছা, ও দুধ চা খেলো আর মাসি লিকার চা খেলো। মাসি মনে হয় লিকার চা চেয়েছে আর ও দুধ চা খেতে ইচ্ছা করছে, খাচ্ছে। দুধ চায়ের নেশা আমার প্রচুর, লিকার চা না খেয়ে আমার ঠিক চা খেয়েছি মনে হয় না, ঠিক আছে। শরীর যখন খারাপ থাকে তখন লিকার চা খাই, কিন্তু মেনলি আমি প্রেফার করি দুধ চা। আমার যেন কেমন একটা লাগে দুধ চা না খেলে, মানে চা মানে দুধ চা, লিকার চাটা কি প্রয়োজনে খাই, মানে শরীর টরীর খারাপ, পেট ভার হয়ে আছে, ভাল লাগছে না, তাই জন্য খাই। এবার তারপরে যেটা দেখলাম যে বললো বারবার স্যান্ডিকে ফোন করছে, এবং সেটা কিন্তু খুব খারাপ অভ্যেস, কোথাও গেলে এরকম বারবার করে ফোন করা এরকম জায়গায় খুবই খারাপ অভ্যেস। এবার ওর বক্তব্য সুগার, ঠিক আছে, সুগার ওর ওর খিদে পাচ্ছে, ওর খিদে পেলে ওর হাত পা কাঁপে। যাই হোক, আমারও কিন্তু বেশ ভালো সুগার আছে, কিন্তু আমার কই খিদে পেলে হাত পা কাঁপে না। খিদে পেলে খিদে পায়, তার জন্য মাথা গরম হয়ে যায়, কিন্তু হাত পা কাঁপে না। আচ্ছা গেল, মানে ওর যে সুগার, সেই সুগারে হাত পা কাঁপার মতো সুগার নয় ওর, কেন ওর খিদে পেলে হাত পা কাঁপে জানি না। আচ্ছা, তারপরে বলছে যে ওর খিদে পেলে সুগার ফল্ট করে যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ও যা পাবে তাই খেয়ে নেবে আর কি, ঠিক আছে। তো খিদে পেলে সুগার ফল্ট করে কিনা আমার জানা নেই, সুগার ফল্ট কখনো কখনো হয়ে যায় বাই চান্স, সেটা খিদে পেলে হয় কিনা জানি না। তবে এটা সত্যি যে সুগার রোগীরা খাওয়ার কন্ট্রোল করতে পারে না, এবং যারা অনেক মেনটেন করে তারা যখন খিদে পায় তখন সামনে যা পায় তাই খেয়ে নেয়। তো তার মধ্যে ও লাড্ডু খেয়ে নিয়েছে, কেক খেয়ে নিয়েছে, আর বহুবার চা খেয়ে নিয়েছে। এমনি নর্মালি বার্নিং ঘাটে গেলে তো এই চা ফা এটা সেটাই খেয়ে নেয়, আর ওখানকার লোকেরা মানে যারা নিয়ে যায় তারা বলে এটা খাও ওটা খাও সেটা খাও, বেশিরভাগ মিষ্টি দোকানে নিয়ে যায়, কচুরি খাওয়া এইসব করে। খিদে এবার দেখো খিদে থাকে না, কিন্তু অনেক অনেক সময় কি হয়, বহুটা সময় লেগে যায়, তখন মানে এগুলো খেতে খায় আর কি, লোকে খায় সবাই, মানে যাদের ব্যাপার তারা নিয়ে যায় এবং তারা খেতে দেয়। তো জানি না ও নিজে খেয়েছে কি ওরা দিয়েছে বলতে পারবো না, তো সেটা খেয়েছে, ওর জন্য ম্যান্ডির চিন্তা হচ্ছিল, ঠিক আছে, সুগার ফল করার জন্য। ওরা যেটা সুগার নিয়ে এত বাড়াবাড়ি করে ততটা কিন্তু বাড়াবাড়ি করার মতো কিছু নয়। আমি বহুবার বলেছি সুগার এখন গড়ে গড়ে, ঠিক আছে, এবার সুগার হয়েছে মানে অবশ্যই কেয়ার নেওয়ার দরকার, কিন্তু ওরা খুব বাড়াবাড়ি করে, অতিরিক্ত দেখায় যে সুগার এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে। যদি এতই সুগার নিয়ে টেনশন, তাহলে ওই ফোঁকাটা বন্ধ করে দাও, ঠিক আছে, ফোঁকা ফোঁকা এটা সেটা বন্ধ করে দাও, সেটা হলে মন ভালো হবে। আর এরকম করে সুগার সুগার করে টেনশন করলে হয় না। তারপরে যেটা দেখলাম, বার্নিং ঘাট থেকে এসে সেই লোহা কামড়ে দাঁতে, তারপরে হচ্ছে নিম পাতা খাওয়া, বা ওই যে আগুনের এরিয়া, এগুলো ওদের বাড়িতে হলো না, সব ওর মায়ের বাড়িতে করলো। স্যান্ডু ওর মায়ের বাড়িতে করলো, আর ওখানেই স্নান ফান করবে। প্রথম ব্যাপার হচ্ছে ওখানে কলতলাটা মনে হয় বাইরে আছে, প্রথম এটা একটা সুবিধা। আর দ্বিতীয় কথা, ও জানে যে ওর মায়ের কাছে সমস্ত কিছু থাকবে, দা থেকে নিম পাতা থেকে আগুন ছোঁয়ানো, এগুলো সব করবে। তো কোনো মানে ঠানি না, মানে ম্যান্ডু তো কোনো কিছু মানে না, তো ওখানে এসে কি করে করবে, তার জন্যই ওখানে করে এসেছে। তারপরে যেটা দেখলাম যে ও আসার পরে কি রিঠা মাছ, আমি জানি না এই রিঠা মাছটা কী মাছ, সেই রিঠা মাছের আবার ছড়ি ছড়ি ডিম, ঠিক আছে, পেটে, সেটা খেতে নাকি ওর মেয়ে খুব ভালোবাসে, অনেক দিন ধরে নাকি বায়না করছিল, আর ও নাকি ছোটোবেলায় খুব বায়না করতো ওর বাবার কাছে, তো মেয়ে হয়তো মায়ের মতোই হয়েছে। সেই রিঠা মাছের একটা ঝাল করলো, বললো দেখলেই লোভ লাগবে। আমার তো দেখে লোভ লাগেনি রান্নাটা, কারণ আমার ভালো লাগেনি রান্নাটা, ঠিক আছে। আর ওরকম ওই ছড়া ছড়া ডিম আমি কোনোদিন দেখিও নি, খাইও নি, মানে রিঠা মাছটা কি মেনলি আমি জানি না, তাই আমি তার স্বাদও জানি না। আর ছড়া ছড়া এবার খাওয়ার দেখো যে যার রুচিতে খায়, আপনি রুচিতে খানা এটা তো বলে, কিন্তু আমার ভালো লাগে না মানে ওর ভালো লাগবে না,
না, ওর ভালো লাগে মানে আমার ভালো লাগবে এরম ব্যাপার নেই। তো যাই হোক, সেই রিঠা মাছটা ও আর কি রান্না করলো মেয়ে আর ওর জন্য। আর স্যান্ডি বলেছে যে সন্ধেবেলা এসে চাফা খাবে না, একেবারে ভাত খেয়ে নেবে 7টা 7:30টার সময়। তো তার জন্য তো সব পদ ছিলই, তো সেগুলো দিয়েই ও ভাত খাবে। তাহলে ওর আর ওর মেয়ের জন্য কি রান্না করবে ওটা টেনশন করছিল। তো বলেছিল ফ্রিজে সবজি মাছ মাংস সব ঠাসাই আছে, কোনো চিন্তা নেই। মাংস নয়, মনে হয় সবজি আর মাছ। তো সেই জন্য কোনো চিন্তা নেই, তো যেটা কিছুই রান্না করা যাবে। তারপরে দেখা গেল রিঠা মাছের এই ডিমটা রান্না করেছে, কারণ মেয়ে পছন্দ করে আর ও পছন্দ করে। আমার তো মনে হয় যে মা মেয়ে দুজনেই যেটা পছন্দ করে সেটাই রান্না করা উচিত, আর সেটাই করেছে। তো তারপরে দেখলে কি যে আর শাড়ি পরে রইলো না, কারণ ভালো লাগছে না, গরম লাগছে, অনেক কাজ করতে হবে, তাই নাইটি পরে এক্স্যাক্টলি মানে শাড়ি আমরা তোলা তোলা পরলে ঠিক আছে, কিন্তু আমাদের এই যে নাইটি ফাইটি পরে এমন অভ্যেস হয়ে গেছে না, আমরা মানে বেশিক্ষণ ধরে নাইটি ছাড়া পরে থাকতে অসুবিধা হয়। যদি কোনো কুর্তি ফুর্তি এগুলোও পরা হয়, লেগিংস ফেগিংস বেশিক্ষণ পরে থাকা হয়, কেমন একটা অস্থির অস্থির লাগে, ঠিক আছে? একটা সময় এসে মনে হয় যে ভাই কখন খুলতে পারবো। তো শাড়ি তো আরও জবরজং, ঠিক আছে? এবার কিছুদিন তোমরা দেখেছো নাইটি ছেড়ে আর কি শাড়ি পরে আমাদের ম্যান্ডুরানি নক্কা চক্কা করছিল, আর সেটা কিন্তু আমাদের মারুও করছিল। এবার আমরা জানি ওরা দেখা দেখি এইসব করে। তো যাই হোক, ও খুলে ফেলেছে, এটা দেখলাম। এইবার যেটা নিয়ে ও বলছে যে মাইক্রো ওভেন, তো মাইক্রো ওভেনে মানে ভাতটা ঠান্ডা হয়ে যাবে স্যান্ডির, মাইক্রো ওভেনে গরম করতেও পারছে না। কেন না, মাইক্রো ওভেনটা যেখানে রেখেছে সেখানে লোমে ভর্তি, জনির লোমে ভর্তি, তার জন্য গরম করতে পারছে না। এবারে এখান থেকে কিছু কথা আমার বলার আছে। প্রথম কথা হচ্ছে, ভাত যদি গরম করার ইচ্ছে হয় তাহলে একটু জল গরম ফুটিয়ে তার মধ্যে ভাতটাকে ছেড়ে একটুখানি ফুটিয়ে নিলেও ভাত গরম হয়। এমন নয় যে মাইক্রো ওভেনেই গরম করতে হবে, নাহলে গরম হবে না। গ্যাস যখন আছে, ইন্ডাকশান যখন আছে, মাইক্রোওয়েভ ব্যবহার না করলেও তো হবে, ঠিক আছে? কিন্তু ও ইচ্ছা করে মাইক্রো ওভেনের কথাটা বলেছে যাতে ইনস্ট্যান্ট গরমের ব্যাপার। তো আমি এমন জায়গায় কেন মাইক্রো ওভেনটা রাখবো যেখানে আমার পোষ্যের লোম ভর্তি, যেখানে পোষ্য গা ঝাড়া দিলে লোমে লোম ভর্তি হয়ে যাবে? এইবার এখানে আমার বক্তব্য আছে। দেখো, ওদের হচ্ছে স্পিচ বা স্পেনিয়াল এরম ধরনের ডগি, তো ওর তো লোম অনেক বেশি, অনেক বেশি লোম ঝরে। তো এই সময়টা বর্ষাকালে আমাদের যেরকম চুল ওঠে, আমাদের পোষ্যদেরও কিন্তু প্রচুর লোম ঝরে, প্রচুর লোম ঝরে। এবার সত্যি কথা বলতে মানে যারা পেট পেরেন্টস তাদের মানে লোমের সঙ্গে ঘর করতে হয়, সোজা কথা। আমাদের মুন্নির তো মানে তাল তাল লোম ওঠে, ও তো একটা ইন্ডিয়ান ব্রিড, ওর তো অত বড় বড় লোম নয়, তবু ঠিক এত তাল তাল করে লোম ওঠে, ঠিক আছে? উঠে পুরো গা, আমার ছেলে তবু ওকে ব্রাশ করে দেয় এমনি লোম তোলার জন্য, তারপরেও এত ওঠে। বিছানা পত্র চাদর আমাদের লোমে লোমাক্রান্ত, ঠিক আছে? আমরা নিচে বসে খেতেই পারি না, নিচে বসে খেলে মানে চারিদিকে লোম হয়। মানে ধরো আমি পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি, তারপরেও যদি খেতে বসে দেখা যায় লোম, কারণ ও গা ঝেড়েছে বা কিছু করেছে। বিশেষ করে ওই ধারের ঘরটাতে তো বেশি মুন্নু থাকে, তার জন্য একদমই ওই ঘরে খেতে বসা যায় না। আর ওই ঘরটাই আমাদের সব থেকে বড়, যার জন্য আমরা নিচে খেতে বসলে ওই জায়গাতেই খেতে বসি। টিভিটা যেহেতু আছে, টিভি চালালে মাঝে মধ্যে হয়, তো নিচে খেতে বসি, ব্যাস হয়ে গেল লোম ভর্তি। কিন্তু আমরা যে টেবিলে খাই তাতেও আমার ছেলের পাতে প্রচুর লোমঠোম পড়ে, ও বেঁচে খেয়ে নেয়। এবার দেখো বলে মালোম মালোম বলে। এবার দেখো ওগুলো তো দেখা যায় না, কোত্থেকে কি উড়ে আসে, লোম তো হালকা উড়ে আসে। তো এরকম নয় যে যেই জায়গাটাতে বাচ্চাটা থাকে শুধু সেই জায়গায় লোম হবে, যেখানেই থাকবে সেখানেই লোম হবে সারা ঘর, কারণ হাওয়াতে ওড়ে লোম, চারিদিকে ভর্তি হয়ে যাবে। যাদের বাড়িতে পোষ্য আছে তাদের সবারই এই অবস্থা, ঠিক আছে? তো ও লোম নিয়ে যা করলো মানে সেটা কিছু বলার নেই, যে লোম ঝাড়বে আবার এতই যখন ঘেন্না, আমি এটা বুঝে পাই না যে ওই মাইক্রোওয়েভটা ওখানে রাখার কি আছে, তাই না? আমার যখন এত ঘেন্না আমি ওখানে রাখবো কেন? আমি রান্নাঘরে রাখতে পারছি না, তাহলে আমাকে কোথাও উঁচুতে একটা জায়গা করে মাইক্রোওয়েভটা রাখার ব্যবস্থা করতে হবে। আমি এত টাকা এদিক ওদিক করি আর মাইক্রোওয়েভের জায়গাটা চেঞ্জ করতে পারছি না। এবার অনেকেই ওকে বুদ্ধি দিয়েছে, ওর যেখানে ঠাকুর মন্দিরটা রেখেছিল ওখানে মাইক্রোওয়েভ রাখতে পারে। হ্যাঁ, অবশ্যই ওখানে রাখতেই পারে, একটু উঁচু করে যদি মাইক্রোওয়েভটা রাখে তাহলে ওখান থেকেই গরম ঠরম করা যাবে। আবার অনেকে বলছে যে যেখানে ওর অ্যাকোয়ারিয়াম আছে ওইখানে আমার মনে হয় ঘরের থেকে বারান্দাতেই বেটার হবে। মানে ঘরের মধ্যে মাইক্রোওয়েভ রাখার থেকে বারান্দাতে রাখাটাই শ্রেয়, এবং সেটাই বেটার হবে আমার মনে হয়, কারণ রান্নাঘর থেকে তাড়াতাড়ি করে করা যাবে, ঘরের মধ্যে মাইক্রোওয়েভটা না রাখাটাই ভালো, এটা আমার মনে হয়। আচ্ছা, তারপরে ও বলছে প্রচুর লোম। এবার কোনো একজন কমেন্ট করেছে যে তাহলে পোষ্যটাকে রেখেছো কেন, সারাক্ষণ ওখানে রেখে দাও কেন? ব্যাস, তাকে ঝগড়া করে উত্তর দিতে বসেছে যে তুমি তাহলে আমাদের বাড়িতে এসো, তোমাকে লোম মাখা ভাত খাওয়াবো। কেন?
কেন? এই কথাটার মানেটা কি? সত্যিই তো তুমি যখন পোষ্যকে রেখেছো, পোষ্য রাখলে তার যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যখন পোষ্য রেখেছো তোমাকে তো এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যদি এখন বলো যে ওর লোম ঝরছে, তোমার চুল ঝরে না? তোমারও তো চুল ঝরে। আর সেই চুল যতই তুমি তাল করো কোনো না কোনো সময় কোথাও না কোথাও পড়ে যায়। তাহলে তোমার যেমনি চুলটা এরকম এদিক ওদিক হয়ে যায়, পড়ে ঝরে, তোমার কতটা পড়ে আমি জানি না, কিন্তু আমাদের তো পড়ে। তো সেই সঙ্গে তোমার পোষ্যরও তো সেগুলো চুল মানে লোম, তো সেগুলো তো পড়বে, এটা আমরা জানি। আর ওদের সিজনে এরকম লোম ঝরে। তা সেটা নিয়ে তুমি কেন লোম ঘেন্না, এত ঘেন্না, তাহলে তোমাকে রোজ ডাস্টিং করতে হবে সেই জায়গাটা, ঠিক আছে? সেটাও তুমি করবে না। তোমাকে তো আমি কোনোদিন দেখি না জনির জায়গাটাতে তুমি কোনো ডাস্টিং করেছো বা কিছু করেছো না। তো ওকে মানে ওকে টেক কেয়ার করার জন্য যেগুলো যেগুলো করার তোমাদের কিছুই দেখা না। হ্যাঁ, এক কী করো, ওকে খেতে দাও, ঠিক আছে? আর হচ্ছে ওকে ওই হাগিসটা পরিয়ে রাখো, ওর প্রবলেম আছে বলে, ঠিক আছে? তাও তুমি বললে যে সবসময় পরিয়ে রাখে না, কে তোমাকে বলেছে সেটার কমেন্টের উত্তর। এছাড়া সর্বক্ষণ ওকে বেঁধেই রাখছো, আমরা তো তাই দেখি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলবো, আমরা তো দেখি না তোমরা ওকে নিয়ে বেরোচ্ছ, ছোটাছুটি করাচ্ছ, পটি করাচ্ছ বা ওর সঙ্গে খেলছো, অ্যাক্টিভিটিস কিছুই দেখি না। তা পোষ্যদের তো করতে হয় এরকম। আমাদের যেমনি দেখো ইন্ডিয়ান ব্রিড, তার মধ্যেও ভীষণ বাল্কি, ঠিক আছে? শুয়ে ঘুমিয়ে বাল্কি হয়ে যাচ্ছে। এবার খেলে ও, আমার সঙ্গে তো খেলে না, আমি সত্যি কথা খেলার সময় পাই না। তবে ওর দাদার সঙ্গে উপরে গিয়ে দৌড়াদৌড়ি করে। আর এত কুঁড়ে হয়ে গেছে, কিছু দিলেও মানে কোনো বল ফল দিলে এখন নাড়াচাড়া করে না, ঠিক আছে? মানে ও খেলবে না, ও তো শুধু ঘুমোবে, ঠিক আছে? তো যাই হোক, ওর দাদার সঙ্গেও করে। এবার সেটাই বলছি, তো সেটার কোনো অ্যাক্টিভিটিস নেই। এবার লোম বলছে প্রতিদিন তো আর মাইক্রোওভেন পরিষ্কার করা যায় না, হ্যাঁ বলছে এটা। তো কেন? যদি আমি মাইক্রোওভেনটা প্রতিদিন ইউজ করি তাহলে প্রতিদিন আমার গিয়ে সেখানে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? আর মাইক্রোওভেনটা যদি উঁচুতে থাকে তাহলে ও ঝাড়া দিলেও সবসময় তো উড়ে ওখানে পড়বে না। আর যদি আমার সত্যি ওখানে অসুবিধা হয় তাহলে মাইক্রোওভেনটা অনেক দিন আগে চেঞ্জ করে অন্য জায়গায় বসানোর দরকার ছিল। কারণ আমাকে তো মাইক্রোওভেনটা ইউজ করার জন্যই কিনেছি, নাকি ফেলে রাখার জন্য কিনেছি? জনের ঘরেতে রাখবই বা কেন? এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে এখন তো এই কথা বললে হবে না। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে খুব সবাই বলেছে ওকে, আচ্ছা করে বলেছে। কারণ সত্যি কথা, একটা পোষ্যকে যে মেনটেন করতে হয় সেটা ম্যান্ডির মধ্যে নেই। আর কোনো দিন দেখিনি সেই বাচ্চাটাকে কোনো সময় একটু আদর করতে, ঠিক আছে? মানে এমন একটা ব্যাপার যেন একটা দায় হয়ে গেছে। হুম, বাচ্চাটা রেখে এখন দায় হয়ে গেছে। আমি জানি না ওরা কন্টেন্টের জন্য নিয়ে এসেছিল কিনা, কিন্তু এখন দায় সারা। আর সেটা সত্যি কথা সবাই বুঝতে পারে। আর যারা পেট পেরেন্টস বা যারা ভালোবাসে পোষ্যদের, তাদের তো গায়ে লাগবে, তারা তো বলবেই, তাই না? তোমরা দেখাচ্ছ বলেই বলছে, নাহলে কী জন্য বলবে? তো এই ব্যাপারটা ছিল। আর তারপরে যেটা দেখলে ইনসুলিন কাণ্ড, যেটা নিয়ে মানে লাস্ট আমার বলার আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে। সেটা হচ্ছে যে ইনসুলিন নিচ্ছিল, তো ওর বোন এসেছিল, যেহেতু ওর বোন আগে থাকতেই ইনসুলিন ব্যবহার করে, মানে স্যান্ডির বোন, তার জন্যই বোনকে ডাকা হয়েছিল। তো ম্যান্ডি বললে তোর বোন তুই দিয়ে দিবি দাদাকে, দাদা দিয়ে দেবে তোকে। তো ম্যান্ডির ননদ বললো আমার নিয়ে অভ্যাস হয়ে গেছে, আমার কোনো প্রবলেম হয় না। এবার ওর দাদা একটু ভীতু, সবেতেই ভীষণ মানে শরীরের প্রতি প্রচণ্ড কনসার্ন, তো ভীতু, তার জন্য ভিতামি করছিল। তো নর্মালি সে কিন্তু নিজে দিল ইনসুলিনটা। এবার বলছে আমাদের ইনসুলিন পার্টি শেষ। তাহলে এটা কি পার্টির জিনিস? মানে ইনসুলিন নেওয়াটা কি পার্টির জিনিস? আমি জানি না। না, অ্যাকচুয়ালি এর কাছে তো এইসব জিনিসগুলোই কন্টেন্ট, ঠিক আছে? আর সেই জন্যই ওগুলোকেও ছড়ায়, মানে হাসাহাসি করছে। এবার অনেকে বলছে ইনসুলিন নেওয়া যে কত কষ্টকর, কত ঝামেলা, কত প্রবলেম, সেটা যদি বুঝতে, এটা পার্টি করার বিষয় নয় বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকে অনেক সেনসিটিভ অভিজ্ঞতা আছে যার জন্য বলছে। কারণ মা বাবা অনেকে নিয়েছে, অনেকের হাজব্যান্ড নিয়েছে, তারপর অনেক বিপদ ঘটেছে, তার জন্য তারা বলছে। কিন্তু আমাদের মধ্যে একটা ফোবিয়া কাজ করতো আগে, শুনেছিলাম ইনসুলিন নেওয়া মানে যখন আর ওষুধ কাজ করে না তখন ইনসুলিন নেয়, ঠিক আছে? সেই জন্য এই ফোবিয়াটা অনেকের মধ্যে আছে। ইনসুলিন নিচ্ছে বাবা, তারা তো মারাত্মক সুগার, মানে আর কোনো ওষুধে কাজ হচ্ছে না, এবার ইনসুলিন নিতে হবে। কিন্তু এখনের চিকিৎসা পুরো অন্য হয়ে গেছে। ইনসুলিন হচ্ছে সাইড এফেক্ট কম, আর ইনসুলিন নিলে কি হয়, ডাইরেক্ট গিয়ে আর কি কাজে লাগে। তার জন্য ওষুধে যেহেতু অনেক সাইড এফেক্ট আছে, তার জন্য অনেক ডাক্তার ইনসুলিন প্রেসক্রাইব করছে, ঠিক আছে? সেটা পেয়ে দেখে আর কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই। তো এবার যারা নর্মালি শুনে এসেছে এতদিন যে ইনসুলিন নিলে পুরো ঝাঁঝরা হয়ে যায়, ইনসুলিন নিলে আর কিছু করার থাকে না, ইনসুলিন নিলে সারা জীবন নিতে হয়, তো তাদের একটু খারাপ লাগবে, ভয় পাবে। কিন্তু আমি এই স্যান্ডির বোনের থেকে শুনেছিলাম যে ইনসুলিন নিতে নিতে আমাকে বন্ধও করে দেওয়া যায়, মানে ডাক্তার যদি বলে বন্ধ করা যায়।
আমার জানা নেই। আমি জানতাম যে ইনসুলিন নিলে সারা জীবন নিয়ে যেতে হয় এবং ইনসুলিন নিয়ে একটা মারাত্মক ফোবিয়া সব আ মানে রোগীদের ছিল। তো যাই হোক এখন দেখলাম তো নেয়া। ওর তো মনে হয় ২০০ র নিচে সুগার। তাতে কি ইনসুলিন লাগে? আমার জানা নেই। ২০০ র নিচে সুগারে এত ইনসুলিন লাগে আমার সত্যি আইডিয়া নেই। তো নিয়েছে তো ভালো করেছে। ইনসুলিনের নাকি সাইড এফেক্ট কম। যেটা সাইড এফেক্ট কম সেটাই তো ডাক্তার প্রেসক্রাইব করবে আর সেটা ভালো। আর একবার যদি নিজে নিতে শিখে যায় পরিমাপটা জেনে তাহলে তার কিছু প্রবলেমই নেই। তো আমার মনে হয় গেলার ওষুধ থেকে মানে খাওয়ার ওষুধ থেকে যে ইনসুলিন এইগুলোই ভালো। যেমন ধরো যাদের অ্যাজমেটিক প্রবলেম আছে তাদের যে নেয় আর কি উম ইনহেলার। তো সেটাতেও অনেকে ভয় পেত। বাবা! ইনহেলার নিচ্ছে। কিন্তু এখন ডাক্তার বলছে ওষুধ দেওয়ার থেকে ইনহেল করলে অনেক তাড়াতাড়ি রিকভারি হয়। তো দেখবে এখনও যাদের ওই অ হয় না মানে খুব ভাইরাল ডিজিজ-ফিজিজ হয় মানে সর্দি, কাশি, প্রচুর জ্বর, অনেক শ্বাসকষ্টর মতো হচ্ছে, এরকম হয়। আমার ছেলের তো হয় প্রায়ই। তো সেই সময় অনেকে কিন্তু এই ইনহেলার টাইপের ওষুধ দেয় আরকি যাদের চেস্টের প্রবলেম। তো ডাইরেক্ট যাতে গিয়ে চেস্টে কাজটা হয়। তো এটা আমার মনে হয় ভালো। তো যাই হোক আমাদের ম্যান্ডির কাছে তো সবটাই পার্টি, ঠিক আছে? চা পার্টি হয়নি তো কি হয়েছে? ইনসুলিন পার্টি হয়েছে। তো তারপরে ভিডিওটা শেষ হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে। ততক্ষণের জন্য